নাই কাজ তো খই ভাজ, গ্রাম বাংলায় প্রচলিত একটি প্রবাদ কিংবা বাংলা বাগধারাও বলা যেতে পারে এটিকে। নাই কাজ তো খই ভাজ। তো আমরা অনেকেই পরিচিত আছি প্রবাদটির সঙ্গে। কারো যখন কোনো কাজ না থাকে তখন সে কম গুরুত্বপূর্ণ যে কোনো কাজ করতে পারে নিজেকে ব্যস্ত রাখবার জন্য। তো এই জন্যই বোধহয় প্রবাদটির সৃষ্টি হয়েছে, নাই কাজ তো খই ভাজ। তা আমাদের উপদেষ্টাদের, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টাকে দেখা যাচ্ছে নিজের মন্ত্রণালয়ের, নিজের অফিসের কাজ বাদ দিয়ে তারা অন্য জায়গায় খোঁজখবর রাখছেন, অন্য জায়গায় সময় কাটাতে পছন্দ করছেন। ফলে তাদের থেকে যেই বেনিফিটস রাষ্ট্র পেতে পারত, আমরা জনগণ হিসেবে পেতে পারতাম, আমরা কিন্তু সেগুলো পাচ্ছি না। তো আমার কাছে মনে হচ্ছিল গত বেশ কিছুদিন থেকে, আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মনে হচ্ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে প্রথম দফায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, সেখানে কিন্তু শুরু থেকে আছেন আমাদের সৈয়দা রিজওয়ানা, পরিবেশ বিষয়ক উপদেষ্টা তিনি বর্তমানে। আর এর আগে থেকেই তার অনেক পরিচিতি ছিল, তিনি হাই প্রোফাইল মানুষ, পরিবেশ নিয়ে কাজ করেছেন, বরাবরই তাকে দেখা গিয়েছে পরিবেশ নিয়ে কাজ করতে। কতটুকু কাজ করেছেন সেই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু পরিবেশ নিয়ে তিনি কাজ করতেন এবং পরিবেশ বিষয়ক একটি পরিবেশ লয়ারদের, এনভায়রনমেন্ট লয়ারদের একটি সমিতি আছে বেলা নামে, বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন। সেই বেলার তিনি সভাপতি এবং সেই হিসেবে তিনি যেখানেই বাংলাদেশে পরিবেশ বিষয়ক আন্দোলন, ক্যাম্পেইন, সেমিনার, সিম্পোজিয়াম যা কিছু হয়েছে সেখানে তিনি আছেন। বরাবরই তাকে দেখা গিয়েছে এইসব বিষয়ে জড়িত হয়ে কথা বলতে, বক্তব্য রাখতে তাকে দেখা গিয়েছে, বেশ সরব দেখা গিয়েছে। তো আমি বিষয়টি খুব ব্যক্তিগতভাবে ভালোভাবে নিচ্ছিলাম, কারণ তিনি পরিবেশ নিয়ে কথা বলেন। পরিবেশ নিয়ে যারাই কথা বলেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, কারণ আমাদের দেশে অনেক কিছু নিয়ে কথা হয়, সাধারণে পরিবেশ নিয়ে কোনো কথাবার্তা হয় না। পরিবেশ যে আলোচনার একটি বিষয় হতে পারে এটি আমরা অনেকেই আসলে হয়তো বুঝি না, বা বুঝলেও সেভাবে গুরুত্ব দেই না। তাই পরিবেশ নিয়ে কথা কিন্তু খুব কম জায়গায় হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমি আশা করছি আপনারা আমার সঙ্গে একমত হবেন। অনেক বিষয়ই কথা হয়, চায়ের কাপে ঝড় উঠে, বাট পরিবেশ নিয়ে কিন্তু খুব বেশি জায়গায় কথা হয় না। আমরা যেখানে বসে চা খাই আশেপাশে, সেখানেও দেখা গিয়েছে প্রচণ্ড রকমের পরিবেশ দূষণ, কিন্তু ওটি নিয়ে কেউ কথা বলে না। রাজনীতির রাজা উজির মারিয়ে আমরা অনেক কিছু করি, কিন্তু পরিবেশ নিয়ে কথা আমরা খুব একটা বলি না। এটি আমাদের কাছে ম্যাটার করে না, কারণ পরিবেশের বিরূপতা যে ক্ষতি ডেকে আনতে পারে, যে ধ্বংস ডেকে আনতে পারে, জাতি হিসাবে, মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে আমাদের ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে, এই বিষয়টি আমরা সেভাবে এখনো রিয়েলাইজ করি না বা করিনি। তাই পরিবেশ নিয়ে আমরা কথা বলি না। তো যেহেতু অল্প কয়েকজন মানুষের মধ্যে বাংলাদেশে সৈয়দা রিজওয়ানা পরিবেশ নিয়ে কথা বলতেন বা বলছেন, আমি তাকে বিশেষ পছন্দ করি, এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। তো যখন তিনি সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, আমি মনে মনে আশাবাদী ছিলাম যে এবার বোধহয় দেখব পরিবেশ বিষয়ে কিছু সচেতনতা সৃষ্টি হয়েছে। আমি এই কথা বলছি না 53-54 বছরের জঞ্জাল, সব বিষয়ে অনিয়ম হয়েছে, প্রতিটি সেক্টরে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে। তো একজন সৈয়দা রিজওয়ানা এসেই রাতারাতি বাংলাদেশের পরিবেশকে একেবারে ফিনল্যান্ডের পরিবেশ বানিয়ে ফেলবেন, কিংবা অন্য জায়গায় যেখানে বিশুদ্ধ বাতাস আছে, ভালো পরিবেশ আছে, তথাকথিত অ্যাডভান্সড কান্ট্রিগুলোতে ওরকম কিছু করে ফেলবেন, এটি আমার প্রত্যাশা ছিল না। বাট এইটুকু প্রত্যাশা আমার ছিল যে সৈয়দা রিজওয়ানা অন্তত পরিবেশ বিষয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, দেশবাসীকে সচেতন করবার উদ্যোগ নেবেন। মানুষ সচেতন হয়ে গেলে সাধারণ মানুষই অংশগ্রহণ করবে পরিবেশ রক্ষার আন্দোলনে, তার কাজটি অনেকাংশে কমে যাবে, পরিবেশ অধিদপ্তরের কাজ অনেকাংশে কমে যাবে। সো জনসচেতনতা বা পাবলিক অ্যাওয়ারনেস এখানে বড় একটি ফ্যাক্টর। তো আমি আশা করেছিলাম যে তিনি হয়তো পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে সচেষ্ট হবেন, কিন্তু আমি কিন্তু সেভাবে কিছুই দেখিনি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি কিচ্ছু দেখতে পাইনি। গত 8-9 মাসে সৈয়দা রিজওয়ানা উল্লেখযোগ্য কিংবা দর্শনীয় কোনো কাজ করেছেন পরিবেশের উন্নতিকল্পে, আমি কিন্তু সেটি দেখছি না, আমি দেখিনি ব্যক্তিগতভাবে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করবার তো প্রশ্নই আসে না, কারণ যেহেতু আমি ওই সমাজেই থাকি, আমারও বুঝতে পারবার কথা ছিল এরকম কোনো ক্যাম্পেইন হলে। হয়নি এরকম কিছু, জোরালো কোনো কিছু হয়নি। হ্যাঁ, মাঝে মধ্যে এখানে ওখানে তিনি হয়তো একটি ডিসকাশন পেপার পাঠ করছেন, কোথাও আলোচনা করছেন, এরকম অনেক কিছু হচ্ছে। তো তাতে করে আমি পুরো বিষয়টা থিওরিতে আটকে আছে, কমপ্লিটলি থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল কোনো মেজার তিনি নেননি বা তার দপ্তর নিতে পারেনি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। তো
তো এখন আমার কথা হলো, তিনি এই যে এইসব কাজ করছেন, সেমিনার, সিম্পোজিয়াম, কথা বলা, ডিসকাশন পেপার, থিসিস পেপার, এইসব নিয়ে ব্যস্ত আছেন, ভালো কথা। তাতে তার পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে। ব্যক্তিগতভাবে তিনি আগে থেকে হাই প্রোফাইল, তার প্রোফাইল আরও উজ্জ্বল হচ্ছে, ব্রাইটার হচ্ছে, আরও ইমপ্রেসিভ হচ্ছে। বাট আসলে তিনি যে দপ্তরের দায়িত্বে আছেন, সেখানে তিনি কি করতে পেরেছেন, কতটুকু করতে পেরেছেন, আদৌ কিছু করতে পেরেছেন কিনা, এই বিষয়টি নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। তো প্রিয় দর্শক, মূল আলোচনায় আসি। থাম্বনেইলে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি চাঁদপুর জেলার মতলব উত্তর এবং দক্ষিণ দুই উপজেলায় যে মেঘনা নদী আছে, সেখানে মেঘনা নদী প্রবাহিত হয়েছে। সেখানে বিশেষভাবে উত্তর উপজেলায় ৬০ নল নামক এলাকায় মেঘনা নদী থেকে বা নদীর আশেপাশে উপকূলীয় এলাকা থেকে, তীরবর্তী এলাকাগুলো থেকে নেয়া এই ছবি। আর ছবিটি প্রথম আলোর প্রতিনিধি, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি ছবিটি তুলেছেন এবং প্রথম আলোর জন্য তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন। আর গতকাল 18 মে সেই প্রতিবেদনটির হেডলাইন ছিল, মেঘনায় ঝাঁকে ঝাঁকে ভেসে উঠছে মরা মাছ ও জলজ প্রাণী। ছবিতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই ছবিগুলো মরা মাছ এবং নানা রকম জলজ প্রাণীর ছবি, এবং সেগুলো মেঘনার পানিতে, দূষিত পানিতে টিকতে না পেরে মরে গিয়ে ভেসে উঠেছে। আর এই পরিবেশ দূষণ ঘটেছে 15 কিলোমিটার এলাকায়, মেঘনার আশেপাশে 15 কিলোমিটার এলাকায়, এবং 5টি ইউনিয়নের 15,000 মানুষ এফেক্টেড হয়েছেন। অর্থাৎ মেঘনা তীরবর্তী আশেপাশে 15 কিলোমিটার এলাকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কারণ এই মরা মাছ এবং এই জলজ প্রাণীগুলো মরে পচে পুতিগন্ধময় পরিবেশ তৈরি করেছে মেঘনার আশেপাশের এলাকায়। ফলে মানুষের বসবাস করা সেখানে অসম্ভব হয়ে পড়েছে। আর নদীর পানির কথা তো বলে লাভ নেই, সেই ভীষণ মাত্রায় দূষিত হয়েছে। জানা গিয়েছে যে সেই পানি বিবর্ণ হয়ে গিয়েছে, সম্পূর্ণ অন্য রং ধারণ করেছে। তো এখন উপজেলা মৎস্য কর্মকর্তা এই বিষয়ে কথা বলেছিলেন, বিজয় কুমার দাস। তিনি উল্লেখ করেছিলেন যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং ঢাকা, এই 3 জেলার শিল্প কারখানাগুলো তাদের দূষিত আনট্রিটেড বর্জ্যগুলো সরাসরি নদীতে নিক্ষেপ করে। যত শিল্প কারখানা আছে, বিশেষভাবে বুড়িগঙ্গা এবং শীতলক্ষা তীরবর্তী, তো সেই দূষিত বুড়িগঙ্গা এবং শীতলক্ষার পানি প্রবাহিত হয়ে একটা পর্যায়ে মেঘনায় প্রবেশ করে। আর সেই মেঘনা সেই দায় এখন দিচ্ছে, মেঘনার পানি দূষিত হয়ে পড়েছে। এবং সেই কর্মকর্তা বলেছেন যে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে, কারণ দূষণের কারণে যে পরিমাণ অক্সিজেন পানিতে থাকবার কথা, জলজ প্রাণীর বসবাস উপযোগী যে পরিমাণ একটা অক্সিজেনের মাত্রা আছে, অক্সিজেন কমে গিয়েছে, অ্যামোনিয়া বেড়ে গিয়েছে, এবং পিএইচ এর ভারসাম্য নষ্ট হয়েছে। পিএইচ একটি সায়েন্টিফিক টার্ম, এটার ফুল ফর্ম হলো পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। আর পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, যেমন পানি, লেবুর রস, সাবান, এইসবে এটি কি ক্ষারীয় নাকি অম্ল, অর্থাৎ অ্যাসিডিটির পরিমাণ বেড়ে গিয়েছে, নাকি পানির এই সাবস্টেন্সটি বেশি অ্যালকালাইন হয়ে পড়েছে, ক্ষারীয় হয়ে পড়েছে, এই বিষয়গুলো নির্ধারণ করবার যে পরিমাপ বা মেজারমেন্ট, সেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় পিএইচ বলি, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তো জানা গিয়েছে যে 6.5 থেকে 8.5 যদি থাকে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন বা পিএইচ, তাহলে পানি জলজ প্রাণী বা মাছের বসবাসের উপযোগী হয়। তো ধারণা করা হচ্ছে নিশ্চয়ই 5-এর নিচে নেমে এসেছে, অথবা 9-এর উপরে চলে গিয়েছে পিএইচ। 5-এর নিচে নেমে গেলে পানি বা অন্য কোনো এরকম সাবস্টেন্স সেটি অম্লীয় হয়ে পড়ে, অ্যাসিডিটির পরিমাণ খুব বেড়ে যায়। এই অল্প অ্যাসিডিটিতে জলজ প্রাণী বাঁচতে পারে না, কারণ অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। আর যদি 9-এর মাত্রা ছাড়িয়ে যায়, তখনও জলজ প্রাণী সেখানে বাঁচতে পারে না। তো এইসব কারণে এই দূষণ হয়েছে, এবং দূষণের কারণে জলজ প্রাণী সহ মাছ মরে যাচ্ছে। আমি 3 মাস আগে আমার চ্যানেলে কিন্তু আরেকটি ভিডিও দিয়েছিলাম, ঠিক প্রথম আলোর আরেকটি রিপোর্টকে কেন্দ্র করে, এবং ঠিক ওখানেই চাঁদপুর উত্তর এবং দক্ষিণ উপজেলা, মতলব দক্ষিণ এবং উত্তর উপজেলা চাঁদপুর জেলার ঠিক মেঘনায় সেই ব্যাপারগুলো ঘটেছিল, পানির দূষণ হয়েছিল, একইভাবে মাছ এবং জলজ প্রাণী মরে ভেসে উঠেছিল। আর তখন আমি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম। আমার চ্যানেলটি রিলেটিভলি নতুন, খুব বেশি লোক যে দেখেন এরকম না, তো তাই খুব বেশি ভিউজ হয়নি কিন্তু ওখানে। আর লোকেরা হয়তো পরিবেশ নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন না, তাই আমি আশাহত হয়েছিলাম। আমি এখনও খুব বেশি আশাবাদী না। আমি আশা করছি না যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বা তার দপ্তরের কেউ আমার ভিডিও দেখবেন, নাও দেখতে পারেন, বাট আমি আশা করছি। দুরাশাই বলা ভালো, এই আশায় ভিডিও করছি, যদি কারো নজরে আসে, যদি তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন। আর কিছু না পারেন,
তারা তো তথাকথিত শিল্পপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে যে কোনো শিল্প কারখানায় বর্জ্য তৈরি হয়, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট তৈরি হয়। আর সেই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কিন্তু আমাদের বাসা বাড়ির যে ডোমেস্টিক গার্বেজ বা মাছ মাংস তরকারি সবজি কেটে আমরা যে ময়লা তৈরি করি সেগুলোর মতো না। সেগুলো বায়োডিগ্রেডেবল, যে কোনো জায়গায় ফেললে পচে একটা সময় মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু এই যে টক্সিনস, ইন্ডাস্ট্রিয়াল টক্সিনস কিংবা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদে পরিবেশের উপর বিরূপ প্রভাব বিস্তার করে। মাটিতে বা জমিনে পড়লে সেই জমিনের ফার্টিলিটি নষ্ট হয়ে যায়, সেখানে ফসল হয় না, কিংবা ফসল হলেও সেই ফসল বিষাক্ত হয়। পানিতে পড়লে পানি দূষিত হয়ে যায়, সেই পানিতে বসবাসকারী জলজ প্রাণী মারা যায়। বেঁচে থাকলেও সেই মাছ যখন আমরা খাই, আপাত দৃষ্টিতে দেখতে তাজা, লাইভ, সাঁতার কাটছে এরকম মাছও কিন্তু অনেক সময় খেয়ে আমরা স্বস্তি বোধ করি, সাইকোলজিক্যালি ভালো ফিল করি যে আমি তাজা মাছ খাচ্ছি। কিন্তু আসলে সেই মাছও কিন্তু দূষিত হতে পারে, এবং সেই মাছ খেয়ে, সেই জলজ প্রাণী খেয়ে আমরা কিন্তু ক্যান্সার আক্রান্ত হতে পারি, কারণ সেগুলোর মধ্যে কার্সিনোজেন আছে, ক্যান্সার এলিমেন্ট আছে, এবং থাকতেই হবে। তো এই যে শিল্প কারখানাগুলো, প্রত্যেকটি শিল্প কারখানায় একটি করে ইটিপি থাকবার কথা। ইটিপি একটি অ্যাব্রিভিয়েটেড টার্ম, সংক্ষিপ্ত রূপ, যার ফুল ফর্ম হলো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। অর্থাৎ সেই শিল্প কারখানায় যত এফ্লুয়েন্ট তৈরি হবে, যত বর্জ্য তৈরি হবে, সেগুলোকে আগে ট্রিট করা হবে। একটি প্লান্ট থাকবে, একটি সিস্টেম থাকবে, সেই সিস্টেমে সেই ইন্ডাস্ট্রিয়াল টক্সিন কিংবা গার্বেজ কিংবা ওয়েস্ট সেটিকে ট্রিট করা হবে, সায়েন্টিফিক্যালি ট্রিট করে, অর্থাৎ সেইটির ক্ষতি করবার শক্তি কমিয়ে দিয়ে কিংবা শেষ করে দিয়ে সেটি নালা নর্দমা কিংবা খালে ছেড়ে দেওয়া হবে। তখন কি হবে? সেই পানিটা আর দূষিত হবে না। তো আনফর্চুনেটলি বাংলাদেশের বেশিরভাগ শিল্প কারখানায় ইটিপি নেই। কেন নেই? শিল্প কারখানার মালিকেরা কয়েক কোটি টাকা খরচ করে শিল্প কারখানা বানিয়েছেন, কিন্তু 1 কোটি কিংবা 1.5 কোটি টাকা খরচ করে তারা ইটিপি বানাবেন না, কারণ তাতে তাদের কোনো লাভ হচ্ছে না। 1-1.5 কোটি টাকা এক্সট্রা খরচ হচ্ছে। আর তারা যেহেতু পরিবেশের বিষয়টি বুঝেন না, আর যারা বোঝেন তারা ধুরন্ধর, প্রতারক, বাটপার। তারা আমাদের বোঝাবার চেষ্টা করছেন আমরা এই দেশের বিরাট উপকার করছি, অর্থনীতিতে অবদান রাখছি, আমরা শিল্পপতি, আমরা জব সৃষ্টি করছি, আমরা এমপ্লয়ার। হ্যাঁ, সেই পর্যন্ত সত্যি, কিন্তু পরিবেশের কি করছেন তারা? পরিবেশের 12টা বাজিয়ে ছেড়েছেন। ওইসব উন্নয়ন আমাদের আসলে দরকার নেই। উন্নয়ন হতে হবে দীর্ঘমেয়াদী, উন্নয়ন হতে হবে সাস্টেইনেবল, টেকসই উন্নয়ন হতে হবে। আর টেকসই উন্নয়ন হতে হলে সমস্ত শিল্প কারখানায় ইটিপি থাকতে হবে। এটি একটি মাস্ট, ইটস আ রিকোয়ারমেন্ট। আর আরেকটি বিষয়, প্রিয় দর্শক, অনেক শিল্প কারখানায় ইটিপি আছে, সেখানে এই অসৎ শিল্প কারখানার মালিকেরা ইটিপি চালান না, কারণ ইটিপি চালালে বিদ্যুৎ খরচ বেড়ে যায়, মাস গেলে বিশাল অঙ্কের টাকা বিদ্যুৎ বিল হিসাবে দিতে হয়, ইলেকট্রিসিটি বিল হাই হয়ে যায়। তাই তারা ইটিপি কেউ কেউ রেখেছেন, যাতে পরিবেশ অধিদপ্তর কখনো কখনো বাই অ্যাক্সিডেন্ট যদি বছরে 1-2 বার ওখানে ঢু মারে, সব কিছু ঠিকঠাক চলছে কিনা দেখবার জন্যে, যাতে তাদের দেখাতে পারেন যে আমাদের ইটিপি আছে। কিন্তু এই বাটপারেরা, এই দুষ্কৃতিকারীরা, এই দুর্বৃত্তরা, শিল্পপতি নামের এই দুর্বৃত্তরা, আমি সবাইকে বলছি না, কেউ কেউ সৎ আছেন, তাদের সংখ্যা খুবই কম, ম্যাক্রোস্কোপিক, তাদেরকে খুঁজে বের করতে ম্যাক্রোস্কোপ লাগবে। বেশিরভাগই দুর্বৃত্ত, দুষ্কৃতকারী আমি বলবো তাদেরকে। তারা উন্নয়নের নামে আমাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তারা সেই ইটিপি চালান না, ইটিপি বন্ধ রাখেন, এবং কেউ তদন্তে আসলে, চেক করতে আসলে তারা ইটিপি অন করে দেন, বোঝান যে আমাদের তো ইটিপি আছে। কিন্তু ইন দ্য প্রসেস আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের নদীগুলো মরে যাচ্ছে। একটি দেশের নদী মরে যাওয়া মানে আসলে ওই এলাকার ম্যানকাইন্ড মরে যাওয়া, ওই এলাকার হিউম্যানিটিকে আঘাত করছে, এটা আমাদের অস্তিত্বকে আঘাত করছে এরকম কর্মকাণ্ড। আর এরকম কর্মকাণ্ড থামাবার জন্যে সৈয়দা রিজওয়ানা কি করছেন? দৃশ্যমান কোনো অ্যাকশন কি আমরা দেখেছি? প্রথম আলোতে ঘন ঘন এরকম রিপোর্টগুলো আসছে, এবং ঠিক একই কারণগুলো উল্লেখ করা হয়েছে যে শিল্প কারখানাগুলো নদী তীরবর্তী, ইটিপি না থাকবার কারণে তারা সরাসরি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নদীতে ফেলে দিচ্ছে, আর নদীগুলো মরে যাচ্ছে। কী ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে? আমি সম্প্রতি দেখলাম একটি কমিটি গঠন করা হয়েছে। আগের বারেও যেই প্রথম আলো প্রতিবেদন এসেছিল, তার পরবর্তী সময়ে অগাস্ট 2024-এ সৈয়দা রিজওয়ানার দপ্তর একটি কমিটি গঠন করেছিল। পরিবেশ ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি তদন্ত কমিটি তখন গঠন করা হয়েছিল। এটি একটি আইওয়াশ। এই তথাকথিত তদন্ত কমিটি তদন্ত কে করবে? এটারই তো একটি তদন্ত কমিটি করা দরকার, যে সেই তদন্ত কমিটির কি হলো, আদৌ কিছু হলো কিনা সেটি দেখবার জন্য আরেকটি তদন্ত কমিটি, দ্বিতীয় তদন্ত কমিটি কাজ করছে কিনা সেটি দেখবার জন্য তৃতীয় তদন্ত কমিটি। এই কি চলতে থাকবে? আর এই তথাকথিত তদন্ত কমিটির কি দাম আছে, কি মানে আছে? এবং আমরা দেখেছি সেগুলোর মেয়াদ ধরে দেওয়া হয় 2 মাস 3 মাস, অর্থাৎ মানুষ যাতে বিষয়টি ভুলে যায়। 3 মাসের মধ্যে মানুষ ভুলে যাবে,
মানুষ প্রথমত খুশি হয়ে যাবে যে ও আচ্ছা সরকার অ্যাকশন নিচ্ছে, তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। আসলে সেগুলো কিচ্ছু না, জাস্ট টাইমার্স। কারণ 3 মাসের মধ্যে মানুষ এই প্রসঙ্গ ভুলে অন্য প্রসঙ্গে ঢুকে পড়বে, অন্য কারণে ব্যস্ত হয়ে পড়বে। ফলে এটির আর কাজ করবার কোনো দরকার হবে না, কোনো ফলো আপ দরকার হবে না, এবং ফলো আপ হচ্ছেও না। তো এইসব আই ওয়াশ আমাদেরকে দেখিয়ে, আমাদেরকে দিয়ে কোনো লাভ নেই। রিজওয়ানা, আপনি ওই পরিবেশের মানুষ, বাংলাদেশের বাদ বাকি মানুষও কিন্তু এই পরিবেশের মানুষ। বিষয়টি এরকম না যে চাঁদপুর জেলার মতলব উপজেলায় কিছু হলে আমি সেটা নিয়ে কথা বলি, বাংলাদেশের যেখানে এটি হবে আমি এটি নিয়ে কথা বলবো, আমি এটি নিয়ে কন্টেন্ট বানাবো, আমি প্রতিবাদ জারি রাখবো। তো পরিবেশ অধিদপ্তরের কারো যদি নজরে আসে আমার এই ভিডিও, আমার এই কন্টেন্ট, আমার এই হাম্বল চেষ্টা, আমি আশা করব তারা কার্যকর কোনো ব্যবস্থা নেবেন। আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই, আমরা অ্যাকশন চাই, আমরা শিল্প কারখানাগুলোকে আইনের আওতায় আনা হোক সেটা দেখতে চাই। নদীর পানি দূষিত আর না হোক, আমরা বেঁচে থাকি, আমাদের পরিবেশ ভালো থাকুক, সেটি দেখতে চাই। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।